গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস আরণ্যক। আজ থাকছে এই 7ম পর্ব। লবটুলিয়ার উত্তর প্রান্ত খুব বড় একটা হ্রদের মতো। এরকম জলাশয়কে এদেশে বলে কুণ্ডি। এই হ্রদটার নাম সরস্বতী কুণ্ডি। সরস্বতী কুণ্ডির পাড়ে 3 দিকে নিবিড় বন। এ ধরনের বন আমাদের মহালে বা লবটুলিয়াতে নেই। এই বনে বড় বড় বনস্পতির নিবিড় সমাবেশ, জলের সান্নিধ্যবশতেই হোক বা যে জন্যই হোক, বনের তলদেশে নানা বিচিত্র লতাপাতা, বনপুষ্পের ভিড়। এই বন বিশাল সরস্বতী কুণ্ডের নীল জলকে 3 দিকে অর্ধচন্দ্রাকারে ঘিরিয়া রাখিয়াছে। একদিকে ফাঁকা, সেখান হইতে পূর্ব দিকের বহুদূর প্রসারিত নীল আকাশ ও দূরের শৈলমালা চোখে পড়ে। সুতরাং পূর্ব পশ্চিম কোণের তীরের কোনো এক জায়গায় দক্ষিণ বা বাম দিকে চাহিয়া দেখিলে সরস্বতী কুণ্ডের সৌন্দর্য অপূর্বতা ঠিক বোঝা যায়। বামে চাহিলে গভীর হইতে গভীরতর বনের মধ্যে দৃষ্টি চলিয়া গিয়া ঘন নিবিড় শ্যামলতলার মধ্যে নিজেকে নিজে হারাইয়া ফেলে। দক্ষিণে চাহিলে স্বচ্ছ নীল জলের উপরে সুদূর বিসর্পী আকাশ ও অস্পষ্ট শৈলমালার ছবি মনকে বেলুনের মতো ফুলাইয়া পৃথিবীর মাটিতে উড়াইয়া লইয়া চলে। এখানে একখানা শিলাখণ্ডের উপর কতদিন গিয়ে একা বসিয়া থাকিতাম। কখনো বনের মধ্যে দুপুরবেলা আপন মনে বেড়াইতাম। কত বড় বড় গাছের ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতাম। মাঝে মাঝে গাছপালা, বনলতার ফুল সংগ্রহ করিতাম। এখানে যত রকমের পাখির ডাক শোনা যায়, আমাদের মহলে অত পাখি নেই। নানা রকমের বন্য ফুল খাইতে পাই বলিয়া এবং সম্ভবত উচ্চ বনস্পতির শিরে বাসা বাঁধিবার সুযোগ ঘটে বলিয়া সরস্বতী কুণ্ডীর তীরের বনে পাখির সংখ্যা অত্যন্ত বেশি। বনে ফুলও অনেক রকমের ফোটে। হ্রদের তীরে নিবিড় বন প্রায় 3 মাইলের উপর লম্বা, গভীরতার প্রায় 1.5 মাইল। জলের ধার দিয়া বনের মধ্যে গাছপালার ছায়ায় ছায়ায় একটা সুরিপথ বনের শুরু হইতে শেষ পর্যন্ত আসিয়াছে। এই পথ ধরিয়া বেড়াইতাম। গাছপালার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সরস্বতী নীল জল, তার উপর উপর হইয়া দূরের আকাশটা এবং দিগন্তলীন শৈলশ্রেণী চোখে পড়িত। ঝিরঝির করিয়া স্নিগ্ধ হাওয়া বহিত, পাখি গান গাহিত, বন্য ফুলের সুগন্ধ পাওয়া যাইত। একদিন একটা গাছের ডালে উঠিয়া বসিলাম। সে আনন্দের তুলনা হয় না। আমার মাথার উপরে বিশাল বনস্পতি দলে ঘন সবুজ পাতার রাশি, তার ফাঁকে ফাঁকে নীল আকাশের টুকরা, প্রকাণ্ড একটা লতায় থোকা থোকা ফুল তুলিতেছে। পায়ের দিকে অনেক নিচে ভিজা মাটিতে বড় বড় ব্যাঙের ছাতা গজাইছে। এখানে আসিয়া বসিয়া শুধু ভাবিতে ইচ্ছা হয়, কত ধরনের কত নব অনুভূতি মনে আসিয়া জোটে। এক প্রকার অতল সমাহিত অতি মানুষ চেতনা ধীরে ধীরে গভীর অন্তঃস্থল হইতে বাহিরের মনে ফুটিয়া উঠিতে থাকে। এ আসে গভীর আনন্দের মূর্ত ধরিয়া। প্রত্যেক বৃক্ষলতার হৃদস্পন্দন যেন নিজের বুকের রক্তের স্পন্দনের মধ্যে অনুভব করা যায়। আমাদের সেখানে মহাল, যেখানে পাখির এত বৈচিত্র্য নাই। সেখানটায় যেন অন্য জগৎ, তার গাছপালা জীবজন্তু অন্য ধরনের। পরিচিত জগতে বসন্ত যখন দেখা গিয়াছে, লবটুলিয়া তখন একটা কোকিলের ডাক নাই, একটা পরিচিত বসন্তের ফুল নাই। সে যেন রুক্ষ কর্কশ ভৈরবী মূর্তি, সৌম্য সুন্দর বটে, কিন্তু মাধুর্যহীন মনকে অভিভূত করে ইহার বিশালতায়, রুক্ষতায়। কোমল বর্জিত খারপ সুর, মালকোষ কিংবা চৌতালের ধুরোপদ, মিষ্টতের কোনো পর্দার ধার মারাইয়া চলে না। সুরের গম্ভীর উদ্দাত্ত রূপে মনকে অন্য এক স্তরে লইয়া পৌঁছাইয়া দেয়। সরস্বতী কুণ্ডী সেখানে ঠুংরি সুমিষ্ট সুরের মধুর ও কোমল বিশালতায় মনকে আর্দ্র ও শব্দময় করিয়া তোলে। স্তব্ধ দুপুরে ফাল্গুন চৈত্র মাসে এখানে তীর তরুর ছায়ায় বসিয়া পাখির কুজন শুনিতে শুনিতে মন কত দূরে কোথায় চলিয়া যাইত। বন্য নিম গাছের সুগন্ধি নিম ফুলের সুবাস ছড়াইত বাতাসে, জলে জললিলির দল ফুটিত। কতক্ষণ বসিয়া থাকিয়া সন্ধ্যার পর সেখান হইতে উঠিয়া আসিতাম। নানা বইহাত জরিপ হইতেছে প্রজাদের মধ্যে বিলির জন্য। আমিনদের কাজ দেখাইবার জন্য প্রায় সেখানে যাইতে হয়। ফিরিবার পথে মাইল 2 পূর্ব দক্ষিণ দিকে একটু ঘুরিয়া যাই, শুধু সরস্বতী কুণ্ডের এই বনভূমিতে ঢুকিয়া মনের ছায়ায় খানিকটা বেড়াইবার লোভে। সেদিন ফিরিতেছিলাম বেলা 3টার সময়। খর রৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদগ্ধ প্রান্ত পার হইয়া ঘর্মাক্ত কলেবরে বনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়া জলের ধার পর্যন্ত গেলাম। প্রান্ত সীমা হইতে জলের কিনারা প্রায় 1.5 মাইলের কম নয়, কোনো কোনো স্থানে আরো বেশি। একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া
নিবিড় ঝোপের তলায় একখানা অয়েল ক্লথ পাতিয়া একেবারে শুইয়া পড়িলাম। ঘন ঝোপের ডালপালা চারিধার হইতে এমনভাবে আমায় ঢাকিয়াছে যে বাহির হইতে আমায় কেউ দেখিতে পাইবে না। হাত দুই উপরে গাছপালা, মোটা মোটা কাঠের শক্ত গুড়িওয়ালা কি এক প্রকার বন্যলতা জড়াজড়ি করিয়া ছাদ রচনা করিয়াছে। একটা কি গাছ হইতে হাতখানিক লম্বা বড় বড় বনসিমের মতো সবুজ সবুজ ফল আমার প্রায় বুকের কাছে দুলিতেছে। আরেকটা কি গাছ, তার ডালপালা প্রায় অর্ধেক ঝোপটা জুড়িয়া, তাহাতে কুচু কুচু ফুল ধরিয়াছে। ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না, কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের। ঝোপের নিভৃত তল ভারাক্রান্ত সে অজানা বনস্ফুটে সুবাসে। পূর্বেই বলিয়াছি, সরস্বতী কুণ্ডীর বন পাখির আড্ডা। এত পাখিও আছে এখানকার বনে। কত ধরনের, কত রং বেরঙের পাখি সেমা, শালিক, হরটির, বনটিয়া, ফেজান্টক্রো, চড়াই, ছাতারে, ঘুঘু, হরিয়াল। উঁচু গাছের মাথায় বাজবৌরি, চিল, কুল্ল সরস্বতীর নীল জলে বক, শিল্লি, রাঙাহাঁস, মানিক পাখি, কাক প্রভৃতি জলচর পাখি। পাখির কাকলিতে মুখর হইয়া উঠিয়াছে ঝোপের উপরটা। কি বিরক্তি করে তারা! তাদের উল্লাস ভরা অবাক কুজনে কান পাতা দেয়। অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না। আমি শুইয়া আছি, দেখিতেছি আমার চারিপাশে হাত দের দুই দূরে তারা ঝুলন্ত ডালপালায় লতায় বসিয়া চিকচিক করিতেছে। আমার প্রতি ভ্রুক্ষেপও নাই। পাখিদের অসংকোচ সঞ্চরণ আমার বড় ভালো লাগিত। উঠিয়া বসিয়াও দেখিয়াছি, তাহারা ভয় পায় না। একটু হয়তো উড়িয়া গেল, কিন্তু একেবারে দেশ ছাড়া হইয়া পালায় না। খানিক পরে নাচিতে নাচিতে, বকিতে বকিতে আবার অত্যন্ত কাছে আসিয়া পড়ে। এখানে এদিন প্রথম বন্য হরিণ দেখিলাম। জানিতাম বন্য হরিণ আমাদের মহলের জঙ্গলে আছে, কিন্তু এর আগে কখনো চোখে পড়ে নাই। শুইয়া আছি, হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিয়া মাথার শিওরের দিকে চাহিয়া দেখি ঝোপের নিভৃততর দুর্গমতর অঞ্চলে নিবিড় লতাপাতার জলাজুরির মধ্যে আসিয়া দাঁড়াইয়াছে একটা হরিণ। ভালো করিয়া চাহিয়া দেখি, বড় হরিণ নয়, হরিণ শাবক। সে আমায় দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে। ভাবিতেছে, এ আবার কোন অদ্ভুত জীব। খানিকক্ষণ কাটিয়া গেল, দুজনেই নির্বাক, নিস্পন্দ। আধ মিনিট পরে হরিণ শিশুটা যেন ভালো করিয়া দেখিবার জন্য আবার একটু আগাইয়া আসিল। তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি। আরো কাছে আসিতে কিনা জানি না, আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়ে ওঠাতে হরিণ শিশু চকিত ও স্বতন্ত্রভাবে ঝোপের মধ্য দিয়া দৌড়াইয়া তাহার মায়ের কাছে সংবাদটা দিতে গেল। তারপর কতক্ষণ ঝোপের তলায় বসিয়া রহিলাম। গাছপালা ফাঁকে ফাঁকে চোখে পড়ে সরস্বতী কুণ্ডীর নীল জল, অর্ধচন্দ্রাকারের দূর শৈলমালার পাদদেশ পর্যন্ত প্রসারিত। আকাশ নীল, মেঘের লেশ নাই কোনো দিকে। কুণ্ডীর জলচর পাখির দল ঝগড়া, কলরব, তুমুল দাঙ্গা শুরু করিয়াছে। একটা গভীর ও প্রবীণ মানিক পাখি তীরবর্তী এক উচ্চ বনস্পতির শীর্ষে বসিয়া থাকিয়া তাহার বিরক্তি জ্ঞাপন করিতেছে। জলের ধারে ধারে বড় বড় গাছের মাখের বাকের দল এমন ঝাঁক বাঁধিয়া আছে, দূর হইতে মনে হয় যেন সাদা সাদা থোকা থোকা ফুল ফুটিয়াছে। রোদ ক্রমশ রাঙা হইয়া আসিল। ওপারে শৈলচূড়ায় যেন তামার রং ধরিয়াছে। বকের দল ডানা মিলিয়া উড়িতে আরম্ভ করিল। গাছপালা মটগালে রোদ উঠিয়া গেল। পাখির কুজন বাড়িল, আর বাড়িল অজানা বনকুসুমের সেই সুঘ্রাণটা। অপরাহ্নের ছায়া গন্ধটা যেন আরো ঘন, আরো সুমিষ্ট হইয়া উঠিয়াছে। একটা বেজে খানিকক্ষণ দূর হইতে মাথা উঁচু করিয়া আমার দিকে এক দৃষ্টে চাহিয়া দেখিতেছে। কি নিভৃত শান্তি, কি অদ্ভুত নির্জনতা! এতক্ষণ তো এখানে আছি, 3.5 ঘন্টার কম নয়। বন্য পাখির কাকলি ছাড়া অন্য কোনো শব্দ শুনি নাই। আর পাখিদের পায়ে পায়ে ডালপাতার মচমচানি, শুষ্কপত্র বা লতার টুকরা পাতনের শব্দ, মানুষের চিহ্ন নাই কোনো দিকে। নানা বিচিত্র বিভিন্ন গরণ বনস্পতিদের শীর্ষদেশের এই সন্ধ্যার সময় রাঙা রোদ পড়িয়া তাদের শোভা হইয়াছে অদ্ভুত। তাদের কত গাছের মগডাল জড়াইয়া লতা উঠিয়াছে। এক ধরনের লতাকে দেশে বলে ভিওরো লতা, আমি তাহার নাম দিয়েছি ভোমরা লতা। সেই লতা যে গাছের মাথায় উঠিবে, আষ্টে পৃষ্ঠে জড়াইয়া ধরিয়া থাকে। এই সময় ভোমরা লতায় ফুল ফুটে। ছোট ছোট বনজুয়ের মতো সাদা সাদা ফুলে কত বড় গাছের মাথা আলো করিয়া রাখিয়াছে। অতি চমৎকার সুঘ্রাণ, অনেকটা যেন প্রস্ফুটিত সর্ষে ফুলের মতো, তবে অতটা উগ্র নয়। সরস্বতী কুণ্ডের বনে কত বন্য শিউলি গাছ। শিউলি গাছের প্রাচুর্য এক এক জায়গায় এত বেশি যেন মনে হয় শিউলির বন।
বড় বড় শিলাখণ্ডের উপর শরতের প্রথমে সকালবেলা রাশি রাশি শিউলি ফুল ঝরিয়া পড়িয়াছিল। দীর্ঘ একরকম কর্কশ ঘাস সেই সব পাথরের আশেপাশে বড় বড় ময়না কাটার গাছ তার সঙ্গে জড়াইয়াছে। কাটা ঘাস শিলাখণ্ড সব তাতেই রাশি রাশি শিউলি ফুল, আর্দ্র ছায়াগহন স্থান, তাই সকালের ফুল এখনো শুকাইয়া যায়নি। সরস্বতী হ্রদকে কত রূপেই দেখিলাম। লোকে বলে সরস্বতী কুণ্ডির জঙ্গলে বাঘ আছে। জ্যোৎস্না রাত্রে সরস্বতী বিস্তৃত জলরাশির কুমুদি স্নাত শোভা দেখিবার লোভে রাস পূর্ণিমার দিন তহসিলদার বনোয়ারি লালের চোখে ধুলা দিয়া আজমাবাদের সদর কাছারি আসিবার ছুতায় লবটুলিয়ার ডিঘি কাছারি হইতে লুকাইয়া এক ঘোড়ায় এখানে আসিয়াছে। বাঘ দেখি নাই বটে, কিন্তু সেদিন আমার সত্যই মনে হইয়াছিল এখানে মায়াবিনী বনদেবীরা গভীর রাত্রে জ্যোৎস্না রাতের হ্রদের জলে জলকেলি করিতে নামে। চারিধার নীরব নিস্তব্ধ, পূর্ব তীরে ঘন বনে কেবল শৃগালের ডাক শোনা যাইতেছিল। দূরের শৈলমালা ও বনশীর্ষ অস্পষ্ট দেখাইতেছে। জ্যোৎস্নার হিম বাতাসে গাছপালা ও ভোমলতার নৈশ পুষ্পের মৃদু সুবাস। আমার সামনে বন ও পাহাড়ে বেষ্টিত নিস্তরঙ্গ বিস্তীর্ণ হৃদয় বুকে হৈমন্তী পূর্ণিমার থই থই জ্যোৎস্না, পরিপূর্ণ ছায়াহীন জলের উপর পড়া ক্ষুদ্র ক্ষুদ্র বিচিমালায় প্রতিফলিত হওয়া অপার্থিব দেবলোকের জ্যোৎস্না, ভোমরালতার সাদা ফুলে ছাওয়া বড় বড় বনস্পতির শীর্ষে জ্যোৎস্না পড়িয়া মনে হইতেছে গাছে গাছে পরিদের শুভ্র বস্ত্র উড়িতেছে। আর এক ধরনের পোকা একঘেয়ে ডাকিতেছিল, ঝিঝি পোকার মতোই। দু একটা পত্রপতনের শব্দ বা খসখস করিয়া শুষ্ক পত্ররাশির উপর দিয়া বনজন্তুর পলায়নের শব্দ। বনদেবীরা আমরা থাকিতে তো আর আসে না, কত গভীর রাত্রে আসে কে জানে। আমি বেশি রাত পর্যন্ত হিম সহ্য করতে পারি নাই, ঘণ্টাখানেক থাকিয়াই ফিরি। সরস্বতী কুণ্ডের এই পরিদের প্রবাদ এখানেই শুনিয়াছিলাম। শ্রাবণ মাসে একদিন আমাকে উত্তর সীমানার জরিপের ক্যাম্পে রাত্রিযাপন করিতে হয়। আমার সঙ্গে ছিল আমিন রঘুবুড়ো প্রসাদ। সে আগে গভর্নমেন্টে চাকুরি করিয়াছে। মোহনপুরা রিজার্ভ ফরেস্ট ও এ অঞ্চলের বনের সঙ্গে তার 25-30 বছরের পরিচয়। তাহার কাছে সরস্বতী কুণ্ডের কথা তুলিতেই সে বলিল, হুজুর, ও মায়ার কুণ্ডি, ওখানে রাত্রে হুড়িপড়িরা নামে। জ্যোৎস্না রাতে তারা কাপড় খুলে রাখে ডাঙায় ওইসব পাথরের ওপর, রেখে জলে নামে। সেই সময় যে তারা দেখতে পায় তাকে ভুলিয়ে জলে নামিয়ে ডুবিয়ে মারে। জ্যোৎস্নার মধ্যে দেখা যায় মাঝে মাঝে পরিদের মুখ জলের উপরে পদ্ম ফুলের মতো জেগে আছে। আমি দেখিনি কখনো। হেড সার্ভেয়ার ফতেহ সিং একদিন দেখেছিলেন। একদিন তারপর তিনি গভীর রাত্রে একা ওই হ্রদের ধারে বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সার্ভেতে। পরদিন সকালে তার লাশ কুণ্ডির জলে ভাসতে দেখা যায়। বড় মাছে তার একটা কান খেয়ে ফেলেছিল। হুজুর, ওখানে আপনি ওরকম যাবেন না। এই সরস্বতী কুণ্ডির ধারে একদিন দুপুর এক অদ্ভুত লোকের সন্ধান পাইলাম। সার্ভে ক্যাম্প হইতে ফিরিবার পথে একদিন হ্রদের তীরের বনপথ দিয়ে আস্তে আস্তে আসিতেছি। বনের মধ্যে দেখি একটি লোক মাটি খুঁড়িয়া কি যেন করিতেছে। প্রথমে ভাবিলাম লোকটা ভুঁই কুমড়া তুলিতে আসিয়াছে। ভুঁই কুমড়া লতা জাতীয় উদ্ভিদ। মাটির মধ্যে লতার নিচে চাল কুমড়ার আকারের প্রকাণ্ড কদম জন্মায়। উপর হইতে বোঝা যায় না। কবিরাজি ওষুধে লাগে বলিয়া বেশ দামে বিক্রি হয়। কৌতূহল বশিত ঘোড়া হইতে নামিয়া কাছে গেলাম। দেখি ভুঁই কুমড়ো নয়, কিছু নয়, লোকটা কিসে যেন বীজ পুঁতিয়া দিতেছে। আমায় দেখিয়া সে থতমত খাইয়া অপ্রতিভ দৃষ্টিতে আমার দিকে চাহিল। বয়স হইয়াছে, মাথায় কাঁচা পাকা চুল, সঙ্গে একটা চটের থলে, তার ভেতর হইতে ছোট একখানা কোদালের আগাটুকু দেখা যাইতেছে। একটা শাবল পাশে পড়িয়া ইতস্তত কতগুলি কাগজের মোড়ক ছড়ানো। বলিলাম, তুমি কে? এখানে কি করছো? সে বলিল, হুজুর কি ম্যানেজার বাবু? হ্যাঁ। তুমি কে? নমস্কার, আমার নাম যুগল প্রসাদ। আমি আপনাদের লবটুলিয়ার পাটোয়ারি বনোয়ারি লালের চাচাতো ভাই। তখন আমার মনে পড়িল বনোয়ারি পাটোয়ারি একবার কথায় কথায় তাহার চাচাতো ভাইয়ের কথা তুলিয়াছিল। উঠাইবার কারণ, আজমাবাদের সদর কাছারিতে, অর্থাৎ আমি যেখানে থাকি সেখানে একজন মুহুরির পদ খালি ছিল। বলিয়াছিলাম একটা ভালো লোক দেখিয়া দিতে। বনোয়ারি দুঃখ করিয়া বলিয়াছিল, লোক তো তাহার সাক্ষাৎ চাচাতো ভাইই ছিল, কিন্তু লোকটা অদ্ভুত মেজাজের, একরকম খামখেয়ালি উদাসীন ধরনের। নইলে কায়থি হিন্দিতে অমন হস্তাক্ষর, অমন পড়ালেখার এলেম এ অঞ্চলে বেশি লোকের নাই। জিজ্ঞাসা করিয়াছিলাম, কেন, সে কি করে? বনোয়ারি বলিয়াছিল, তার নানা বাতিক হুজুর,
এখানে ওখানে ঘুরে বেড়ানো এক বাতিক, কিছু করে না, বিয়ে শাদী করেছে, সংসার দেখে না, বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, অথচ সাধু সন্ন্যাসীও নয়, ওই এক ধরনের মানুষ। এই তাহা হইলে বনোয়ারিলালের সেই চাচাতো ভাই? কৌতূহল বাড়িল। বলিলাম, ও কি পুচ্ছ ওখানে? লোকটা বোধ হয় গোপনে কাজটা করিতেছিল, যেন ধরা পড়িয়া লজ্জিত ও অপ্রতিভ হইয়া গিয়াছে এমন সুরে বলিল, কিছু না, এই একটা গাছের বীজ। আমি আশ্চর্য হইলাম। কি গাছের বীজ? ওর নিজের জমি নয়, এই ঘোর জঙ্গল ইহার মাটিতে কি বীজের বীজ ছড়াইতেছে, তাহার সার্থকতাই বা কি? কথাটা তাহাকে জিজ্ঞাসা করিলাম। বলিল, অনেক রকম বীজ আছে হুজুর। পূর্ণিয়া দেখেছিলাম একটা সাহেবের বাগানে ভারী চমৎকার বিলিতি লতা, বেশ রাঙা রাঙা ফুল, তারই বীজ। আরও অনেক রকমের বনের ফুলের বীজ আছে, দূর দূর থেকে সংগ্রহ করে এনেছি। এখানকার জঙ্গলেও সব লতা ফুল নেই, তাই পুঁতে দিচ্ছি। গাছ হয়ে 2 বছরের মধ্যে ঝাড় বেঁধে যাবে, বেশ দেখাবে। লোকটার উদ্দেশ্য বুঝিয়া তাহার উপর আমার শ্রদ্ধা হইল। লোকটা সম্পূর্ণ বিনা স্বার্থে একটা বিস্তৃত বন্যভূমির সৌন্দর্য বৃদ্ধি করিবার জন্য নিজের পয়সা ও সময় ব্যয় করিতেছে। যে বনে তাহার নিজের ভূস্বত্ব কিছুই নাই, কি অদ্ভুত লোকটা। যুগলপ্রসাদকে ডাকিয়া এক গাছের তলায় দুজনে বসিলাম। সে বলিল, আমি এর আগেও এ কাজ করেছি হুজুর। লবটুলিয়াতে যত বনের ফুল দেখেন, ফুলের লতা দেখেন, ওসব আমি আজ 10-12 বছর আগে কত বর্নিয়ার বন থেকে, কত দক্ষিণ ভাগলপুরের লক্ষ্মীপুর স্টেটের পাহাড়ের জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম। এখন একেবারে ওসব ফুল জঙ্গল বেঁধে গিয়েছে। তোমার কি এই কাজ খুব ভালো লাগে? লবটুলের বৈহারের জঙ্গলটা ভারী চমৎকার জায়গা। ওইসব ছোটোখাটো পাহাড়ের গায়ে কি এখানকার বনে ছবির নতুন নতুন ফুল ফোটাবো, এই আমার বহুদিনের শখ। কি ফুল নিয়ে আসতে? কি করে আমার এদিকে মন গেল তা একটু আগে বলি হুজুরকে। আমার বাড়ি ধরমপুর অঞ্চলে। আমাদের দেশে বনভণ্ডির ফুল একেবারেই ছিল না। আমি মহিষ চড়িয়ে বেড়াতাম ছেলেবেলায় কুশি নদীর ধারে ধারে। আমার গা থেকে 10-15 ক্রোশ দূরে। সেখান থেকে বীজ নিয়ে গিয়ে দেশে লাগাই। এখন আমাদের অঞ্চলের পথের ধারে বনঝোপকি, লোকের বাড়ির পিছনে পুরো জমিতে ভান্ডির ফুলের একেবারে জঙ্গল। সেই থেকে আমার এইদিকে মাথা গেল, যেখানে যে ফুল নেই সেখানে সেই ফুল গাছ লতা নিয়ে পুঁতবো, এই আমার শখ। সারা জীবন ওই করেই ঘুরিয়েছি, এখন আমিও ও কাজে ঘুণ হয়ে গেছি। যুগলপ্রসাদ দেখিলাম এদেশে বহু ফল ও ফুল সদৃশ্য বৃক্ষলতা খবর রাখে, এ বিষয়ে সে একজন বিশেষজ্ঞ, তাহাতে আমার সন্দেহ রইল না। বলিলাম, তুমি অ্যারিস্টোলোকিয়া লতা চেনো? তাহাকে ফুলের গরম বলিতে সে বলিল, হংসলতা, হাঁসের মতো চেহারা ফুল হয়তো, ও তো এদেশের গাছ নয়, পাটনায় দেখেছি বাবুদের বাগানে। তাহার জ্ঞান দেখে আশ্চর্য হইতে হয়। নিছক সৌন্দর্যের এমন পূজারই বা কটা দেখিয়াছি। বনে বনে ভালো ফুল ও লতার বীজ ছড়াইয়া তাহার কোনো স্বার্থ নাই, 1 পয়সা আয় নাই। নিজে সে নিতান্তই গরিব, অথচ শুধু বনের সৌন্দর্য সম্পদ বাড়াইবার চেষ্টায় তার এই অক্লান্ত পরিশ্রম ও উদ্বেগ। আমায় বলিল, সরস্বতী কুণ্ডির মতো চমৎকার বন এই অঞ্চলে কোথাও নেই বাবুজি। কত গাছপালা যে আছে, আর কি দেখেছেন জলের শোভা। আচ্ছা, আপনি কি বিবেচনা করেন এতে পদ্ম হবে পুঁতে দিলে? ধরমপুরে পাড়াগাঁ অঞ্চলে পদ্ম আছে অনেক পুকুরে, ভাবছিলাম গিয়ে এনে পুঁতে দেব। আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম। দুজনে মিলিয়া এই বনকে নতুন বনের ফুলে লতায় গাছে সাজাইব। সেদিন হইতে ইহা আমাকে যেন একটা নেশার মতো পাইয়া বসিল। যুগলপ্রসাদ খাইতে পায় না, সংসারে বড় কষ্ট, ইহা আমি জানিতাম। সদরে লিখিয়া তাহাকে 10 টাকা বেতনে একটা মুহুরীর চাকরি দিলাম আজমাবাদ কাছারিতে। সেই বছরে আমি কলিকাতা হইতে সারণী বিদেশি বন্য পুষ্পের বীজ আনিয়া ও ডুয়ার্সে পাহাড় হইতে বন্য জুয়ের লতার কাটিং আনিয়া যথেষ্ট পরিমাণে রোপণ করিলাম সরস্বতী হ্রদের বনভূমিতে। কি আহ্লাদ ও উৎসাহ যুগলপ্রসাদের! আমি তাহাকে শিখাইয়া দিলাম এই উৎসাহ আনন্দ যেন সে কাছাই লোকের কাছে প্রকাশ না করে। তাহাকে তো লোকে পাগল ভাবিবেই, সেই সঙ্গে আমাকেও বাদ দিবে না। পর বৎসর বর্ষার জলে আমাদের রোপিত গাছ লতার ঝাড় অদ্ভুতভাবে বাড়িয়া উঠিতে লাগিল। হ্রদের তীরের জমি অত্যন্ত উর্বর, গাছপালাগুলি যাহা পুঁতিয়াছিলাম এদেশের আবহাওয়ার উপযোগী। কেবল সাটনের বীজের প্যাকেট লইয়া গোলমাল বাঁধিয়াছিল। প্রত্যেক প্যাকেটের উপর তাহার ফুলের নাম ও কোনো কোনো স্থলে 1 লাইনে ফুলের সংক্ষিপ্ত বর্ণনাও দিয়াছিল। ভালো রং ও চেহারা বাছিয়া বাছিয়া যে বীজগুলি লাগাইলাম তাহার মধ্যে হোয়াইট বিম ও রেড ক্যাম্পিয়ন
এবং স্ট্রিট ওয়ার্ড অসাধারণ উন্নতি দেখাইল। ফক্স ক্লাব ও উড অ্যানিমন মন্দ হইল না, কিন্তু অনেক চেষ্টা করিয়াও ডগরোজ বা হানসাকল এই চারা বাঁচাইতে পারা গেল না। হলদে ধাতুরা এক জাতীয় প্রকারের গাছ হ্রদের ধারে ধারে পুঁতিয়াছিলাম। খুব শীঘ্রই তাহার ফুল ফুটিল। যুগলপ্রসাদ পূর্ণিয়া জঙ্গল হইতে বন্য বয়রা লতার বীজ আনিয়াছিল। চারা বাহির হইবার 7 মাসের মধ্যেই দেখি কাছাকাছি অনেক ঝোপের মাথায় বয়রা লতায় ছাইয়া যাইতেছে। বয়রা লতায় ফুল যেমন সদৃশ্য, তেমনি তাহার মৃদু সুবাস। হেমন্তের প্রথমে একদিন দেখিলাম বয়রা লতায় অজস্র কুড়ি ধরিয়াছে। যুগলপ্রসাদকে খবরটা দিতেই সে কলম ফেলিয়া আজমাবাদ কাছারি হইতে 7 মাইল দূরবর্তী সরস্বতী হ্রদের তীরে প্রায় দৌড়িতে দৌড়িতে আসিল। আমায় বলিল, লোকে বলেছিল হুজুর বয়রা লতা জন্মাবে, বাড়বেও বটে, কিন্তু ওর ফুল ধরবে না। সব লতায় নাকি ফুল ধরে না, দেখুন কেমন কুড়ি এসেছে। হ্রদের জলে ওয়াটার ক্রোফট বলিয়া এক প্রকার জলজ ফুলের গের পুঁতিয়াছিলাম। সে গাছ হুহু করিয়া এত বাড়িতে লাগল যে যুগলপ্রসাদে ভয় হইল জলে পদ্মের স্থান বুঝি ইহারা বেদখল করিয়া ফেলে। বোগেনভিলিয়া লতা লাগাবার ইচ্ছা ছিল, কিন্তু শহরের শৌখিন পার্ক বা উদ্যানের সঙ্গে এতই ওর সম্পর্কটা জড়ানো যে আমার ভয় হইল সরস্বতী কুণ্ডির বনে ফুলে ভরা বোগেনভিলিয়া ঝোপ উহার বন্য আকৃতি নষ্ট করিয়া ফেলিবে। যুগলপ্রসাদেরও এসব বিষয়ে মত আমার ধরনের। সেও বারণ করিল। অর্থব্যয় কম করি নাই। একদিন গনুরি তেওয়ারির মুখে শুনিলাম কারণ নদীর ওপারে জয়ন্তী পাহাড়ের জঙ্গলে এক প্রকার অদ্ভুত ধরনের বনপুষ্প হয়। ওদেশে তার নাম দুধিয়া ফুল। হলুদ গাছের মতো পাতা, অত বড়ই গাছ, খুব লম্বা একটা ডাঁটা ঠেলিয়া উঁচু দিকে 3-4 হাত ওঠে। একটা গাছে 4-5টা ডাঁটা হয়, প্রত্যেক ডাঁটায় 4টি করিয়া হলদে রঙের ফুল ধরে। দেখিতে খুবই ভালো, কিন্তু ভারী সুন্দর তার সুবাস। রাত্রি অনেক দূর পর্যন্ত সুগন্ধ ছড়ায়। সেই ফুলের একটা গাছ সেখানে একবার জন্মায়, দেখিতে দেখিতে এত হুহু করিয়া বংশবৃদ্ধি হয় যে 2-3 বছর রীতিমতো জঙ্গল বাঁধিয়া যায়। শুনিয়া পর্যন্ত আমার মনে শান্তি নষ্ট হইল। ওই ফুল আনিতেই হইবে। গণরি বলিল, বর্ষাকাল ভিন্ন হইবে না, গাছের গের আনিয়া পুঁতিতে হয়, জল না পাইলে মরিয়া যাইবে। পয়সা করি দিয়া যুগলপ্রসাদকে পাঠাইলাম। সে বহু অনুসন্ধানে জয়ন্তী পাহাড়ের দুর্গম জঙ্গল হইতে 10-12 গন্ডা গের জোগাড় করিয়া আনিল। প্রায় 3 বছর কাটিয়া গিয়াছে। এই 3 বছরে আমার অনেক পরিবর্তন ঘটিয়াছে। লবটুলিয়া ও আজমাবাদের বন্য প্রকৃতিকে মায়া কাজল লাগাইয়া দিয়াছে আমার চোখে। শহরকে এরকম ভুলাইয়া গিয়াছি। নির্জনতার মোহ, নক্ষত্র ভরা উদার আকাশের মোহ আমাকে এমন পাইয়া বসিয়াছে যে মধ্যে একবার কয়েকদিনের জন্য পাটনায় গিয়া ছটফট করিতে লাগিলাম, কবে পিছঠালা বাধা ধরা রাস্তার গণ্ডি এড়াইয়া চলিয়া যাইব লবটুলিয়া বইহারে। পিয়ালার মতো উপর করা নীল আকাশের তলে মাঠের পর মাঠ, অরণ্যের পর অরণ্য, যেখানে তৈরি রাজপথ নাই, ইটের ঘরবাড়ি নাই, মোটর হর্নের আওয়াজ নাই, ঘন ঘুমের ফাঁকে যেখানে কেবল দুর্গন্ধকারে বনে শিয়ালের দলের প্রহর, ঘোষণা শোনা যায় নয়তো ধাবমান নীলগায়ের দলে সম্মিলিত পদধ্বনি, নয়তো বন্য মহিষের গম্ভীর আওয়াজ। আমার উপরওয়ালা ক্রমাগত আমাকে চিঠি লিখিয়া তাগাদা করিতে লাগিলেন, কেন আমি এখানকার জমি প্রজাবিলি করিতেছি না। আমি জানি আমার তাহা একটি প্রধান কাজ বটে, কিন্তু এখানে প্রজা বসাইয়া প্রকৃতির এমন নিভৃত কুঞ্জবনকে নষ্ট করিতে মন সরে না। যাহারা জমি ইজারা লইবে তাহারা তো জমিতে গাছপালা বনঝোপ সাজাই রাখিবার জন্য কিনিবে না। কিনিয়াই তাহারা জমি সাফ করিয়া ফেলিবে, ফসল রোপণ করিবে, ঘর বাড়ি বাঁধিয়া বসবাস শুরু করিবে। এই নির্জন শোভাময় বনপ্রান্তর অরণ্য কুণ্ডী শৈলমালা জনপদে পরিণত হইবে। লোকের ভিড়ে ভয় পাইয়া বনলক্ষ্মীরা ঊর্ধ্বশ্বাসে পলাইবেন। মানুষ ঠুকিয়া এই মায়া কানুনের মায়াও দূর করিবে, সৌন্দর্য ঘুচাইয়া যাইবে। সে জনপদ আমি মনুষ্যচক্ষে স্পষ্ট দেখিতে পাই। পাটনা, পুনিয়া কি মুঙ্গের যাইতে তেমন জনপদ এদেশের সর্বত্র। গায়ে গায়ে কুশ্রী বেঢপ খোলার একতলা কি দোতলা মাঠকোটা, চালে চালে বসতি ফণিমনসার ঝাড়, গোবর স্তূপের আবর্জনা মাঝখানে গরু মহিষের গোয়াল ইদারা হইতে রহর দ্বারা জল উঠানো হইতেছে। ময়লা কাপড় পরা নরনারীর ভিড়, হনুমানজির মন্দিরে ধ্বজা উড়িতেছে। রূপার হাসুলি গলায় উলঙ্গ বালক বালিকার দল ধুলা মাখিয়া রাস্তার উপর খেলা করিতেছে। কিসের বদলে কি পাওয়া যাইবে? এমন বিশাল ছেদেহীন বাধা বন্ধনহীন উদ্দাম সৌন্দর্যময়ী অরণ্যভূমি দেশের একটা বড় সম্পদ।
অন্য কোনো দেশ হইলে আইন করিয়া এখানে ন্যাশনাল পার্ক করিয়া রাখিত। কর্মকান্ত শহরে মানুষের মাঝে মাঝে এখানে আসিয়া প্রকৃতির সাহচর্যে নিজেদের অবসন্ন মনকে তাজা করিয়া লইয়া ফিরিত। তাহা হইবার জো নাই। যাহার জমি সে প্রজাবলী না করিয়া জমি ফিরিয়া রাখিবে কেন? আমি প্রজা বসাইবার ভাল লইয়া এখানে আসিয়াছিলাম। এই অরণ্য প্রকৃতিকে ধ্বংস করিতে আসিয়া এই অপূর্ব সুন্দরী বন্য নায়িকার প্রেমে পড়িয়া গিয়াছি। এখন আমি ক্রমশ সেদিন পিছাইয়া দিতেছি, যখন ঘোড়া চড়িয়া ছায়াগহন বৈকালে কিংবা মুক্ত শুভ্র জ্যোৎস্না রাত্রে একা বাহির হই, তখন চারিদিকে চাহিয়া মনে মনে ভাবি, আমার হাতে ইহা নষ্ট হইবে? জ্যোৎস্নালোকে উদাস আত্মহারা শিলাস্ত্রিত ধুধু নির্জন বনপ্রান্তর, কি করিয়াই আমার মন ভুলিয়া আছে চতুরা সুন্দরী। কিন্তু কাজ যখন করিতে আসিয়াছি, করিতেই হইবে। মাঘ মাসের শেষে পাটনা হইতে ছোট সিং নামে এক রাজপুত আসিয়া 1000 বিঘা জমি বন্দোবস্ত লইতে চাহিয়া দরখাস্ত দিতেই আমি বিষম চিন্তায় পড়িলাম। 1000 বিঘা জমি দিলে তো অনেকটা জায়গায় নষ্ট হইয়া যাইবে। কত সুন্দর বনঝোপ লতা বিতান নির্মমভাবে কাটা পড়িবে যে। ছোট সিং ঘোরাঘুরি করিতে লাগিল। আমি তাহার দরখাস্ত সদরে পাঠাইয়া দিয়া ধ্বংসলীলাকে কিছু বিলম্বিত করিবার চেষ্টা করিলাম। একদিন লবটুলিয়ার জঙ্গলের উত্তরে নাড়া বৈহারের মুক্ত প্রান্তরের মধ্য দিয়া দুপুরে পরে আসিতেছি, দেখিলাম একখানা পাথরের উপর কে বসিয়া আছে পথের ধারে। তাহার কাছে আসিয়া ঘোড়া থামাইলাম। লোকটির বয়স 60-এর কম নয়। পরনে ময়লা কাপড়, একটা ছেঁড়া চাদর গায়ে। এই জনশূন্য প্রান্তরের লোকটা কি করিতেছে একা বসিয়া? সে বলিল, আপনি কি বাবু? বলিলাম, আমি এখানকার কাছারির কর্মচারী। আপনি কি ম্যানেজার বাবু? কেন বলো তো, তোমার কোনো দরকার আছে? হ্যাঁ, আমি ম্যানেজার। লোকটা উঠিয়া আমার দিকে আশীর্বাদে ভঙ্গিতে হাত তুলিল, বলিল, হুজুর, আমার নাম মটুকনাথ পাড়ে, ব্রাহ্মণ, আপনার কাছেই যাচ্ছি। কেন? হুজুর, আমি বড় গরিব, অনেক দূর থেকে হেঁটে এসেছি হুজুরের নাম শুনে। 3 দিন থেকে হাঁটছি পথে পথে, যদি আপনার কাছে চলচালতির কোনো একটা উপায় হয়। আমার কৌতূহল হইল, জিজ্ঞাসা করিলাম, কদিন জঙ্গলের পথে তুমি কি খেয়ে আছো? মটুকনাথ তাহার মলিন চাদরে এক প্রান্তে বাঁধা পোয়াটাক কলায় ছাতু দেখাইয়া বলিল, শেরখানিক ছাতু ছিল এতে বাঁধা, এই নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কদিন খাচ্ছি। রোজগারের চেষ্টায় বেড়াচ্ছি হুজুর, আর ছাতু ফিরিয়ে এসেছে, ভগবান জুটিয়ে দেবেন আবার। আজমাবাদ ও নাড়াবৈহার এই জনশূন্য বনপ্রান্তরে উড়ানির খুঁটে ছাতু বাঁধিয়া লোকটা কি রোজগারের প্রত্যাশায় আসিয়াছে বুঝিতে পারিলাম না। বলিলাম, বড় বড় শহর ভাগলপুর, পূর্ণিয়া, পাটনা, মুঙ্গের ছেড়ে এই জঙ্গলের মধ্যে এলে কেন বাড়িজি? এখানে কি হবে? লোক কোথায় এখানে? তোমাকে দেবে কে? মটুকনাথ আমার মুখের দিকে নৈরাশ্যপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, এখানে কিছু রোজগার হবে না বাবু, তবে আমি কোথায় যাব? ওসব বড় শহরে আমি কাউকে চিনি নে, রাস্তাঘাট চিনি নে, আমার ভয় করে, তাই এখানে যাচ্ছিলাম। লোকটাকে বড় অসহায়, দুঃখী ও ভালো মানুষ বলিয়া মনে হইল। সঙ্গে করিয়া কাছাইতে লইয়া আসিলাম। কয়েকদিন চলিয়া গেল। মটুকনাথকে কোনো কাজ করে দিতে পারিলাম না। দেখিলাম সে কোনো কাজ জানে না। কিছু সংস্কৃত পড়িয়াছে, ব্রাহ্মণ পণ্ডিতের কাজ করিতে পারে, টোলে ছাত্র পড়াইত। আমার কাছে বসিয়া সময় অসময়ে উদ্ভট শ্লোক আবৃত্তি করিয়া বোধ হয় আমার অবসর বিনোদনের চেষ্টা করে। একদিন আমায় বলিল, আমায় কাছারির পাশে একটু জমি দিয়ে একটা টোল খুলিয়ে দিন হুজুর। বলিলাম, কে পড়বে টোলে পণ্ডিতজি? বুনো মোহস ও নীলগায়ের দল কি ভট্টি বা রঘুবংশ বুঝবে? মটুকনাথ নিপাট ভালো মানুষ, বোধহয় কিছু না ভাবিয়া দেখাইয়া টোল খুলিবার প্রস্তাব করিয়াছিল। ভাবিলাম, বুঝিবা এবার সে নিরস্ত হইবে। কিন্তু দিন কতক চুপ করিয়া থাকিয়া আবার সে কথাটা পড়িল। বলিল, দিন দয়া করে একটা টোল আমায় খুলে দেখি না, চেষ্টা করে কি হয়, নয়তো আর যাবো কোথায় হুজুর? ভালো বিপদে পড়িয়াছি। লোকটা কি পাগল? ওর মুখের দিকে চাহিলেও দয়া হয়। সংসারে ঘোর প্যাচ বোঝে না, নিতান্ত সরল নির্বোধ ধরনের মানুষ, অথচ একরাশ নির্ভর ও ভরসা লইয়া আসিয়াছে কাহার উপর কে জানে। তাহাকে কত বুঝাইলাম, আমি জমি দিতে রাজি আছি, সে চাষবাস করুক, যেমন রাজু পারে করিতেছে। মটুকনাথ মিনতি করিয়া বলিল, তাহার বংশানুক্রমে শাস্ত্র ব্যবসায়ী ব্রাহ্মণ পণ্ডিত, চাষ কাজে সে কিছুই জানে না, জমি লইয়া কি করিবে? তাহাকে বলিতে পারিতাম, শাস্ত্র ব্যবসায়ী পণ্ডিত মানুষ এখানে মরিতে আসিয়াছ কেন, কিন্তু কোনো কঠিন কথা বলিতে মন সইল না। লোকটাকে বড় ভালো লাগিয়াছিল।
অবশেষে তাহার নিস্তব্ধ সূর্যে একটা ঘর বাঁধিয়া দিলাম। বলিলাম, এই তোমার টোল, এখন ছাত্র জোগাড় হয় কিনা দেখো। মটুকনাথ পূজার্চনা করিয়া 2-3টে ব্রাহ্মণ ভোজন করাইয়া টোল প্রতিষ্ঠা করিল। এই জঙ্গলে কিছুই মেলে না। সে নিজের হাতে মকাইয়ের আটার মোটা মোটা পুরি ভাজিল এবং জঙ্গলি ধুদিলের তরকারি। বাথান হইতে মহিষের দুধ আনাইয়া দই পাতায় রাখিয়াছিল। নিমন্ত্রিতদের দলে আমি অবশ্যই ছিলাম। টোল খুঁড়িয়া কিছুদিন মটুকনাথ বড় মজা করিতে লাগিল। পৃথিবীতে এমন মানুষও সব থাকে। সকালে স্নানিক সারিয়া সে টোল ঘরে একখানা বন্য খেজুর পাতায় বোনা আসনের উপর গিয়া বসে এবং সম্মুখে মুগ্ধ বোধ খুলিয়া সূত্র আবৃত্তি করে, ঠিক যেন কাহাকে পড়াইতেছে। এমন চেঁচাইয়া পড়ে যে আমি আমার আপিস ঘরে বসিয়া কাজ করিতে করিতে শুনিতে পাই। তহসিলদার সজ্জন সিং বলে, পণ্ডিতজির লোকটা বদ্ধ পাগল, কি করছে দেখুন হুজুর। মাস 2 এইভাবে কাটে। শূন্য ঘরে মটকুনাথ সমান উৎসাহে টোল করিয়া চলিয়াছে, একবার সকালে একবার বৈকালে। ইতিমধ্যে সরস্বতী পূজা আসিল। কাছাইতে দোয়াত পূজার দ্বারা বাবেঞ্চির অর্চনা নিষ্পন্ন করা হয় প্রতি বৎসর। এই জঙ্গলে প্রতিমা কোথায় গড়ানো হইবে? মটুকনাথ তার টোলে শুনিলাম আলাদা পূজা করিবে, নিজের হাতে নাকি প্রতিমা গড়িবে। 60 বছরের বৃদ্ধের কি ভরসা, কি উৎসাহ! নিজের হাতে ছোট প্রতিমা গড়িল মটুকনাথ। টোলে আলাদা পূজা হইল। বৃদ্ধ হাসি মুখে বলিল, বাবুজি, এ আমাদের পৈতৃক পুজো। আমার বাবা চিরকাল তার টোলে প্রতিমা গড়িয়ে পুজো করে এসেছেন। ছেলেবেলায় দেখেছি, এখন আবার আমার টোলে। কিন্তু টোল কই? মটুকনাথকে কথা বলি না অবশ্য। সরস্বতী পূজার দিন 10-12 পরে মটুকনাথ পণ্ডিত আমাকে আসিয়া জানাইল তাহার টোলে একজন ছাত্র আসিয়া ভর্তি হইয়াছে। আজই সে নাকি কোথা হইতে আসিয়া পৌঁছিয়াছে। মটুকনাথ ছাত্রটিকে আমার সামনে হাজির করাইল। 14-15 বছরে কালো শীর্ণকায় বালক, মৈথিলী ব্রাহ্মণ, নিতান্ত গরিব। পরনে কাপড়খানি ছাড়া দ্বিতীয় বস্ত্র পর্যন্ত নাই। মটুকনাথের উৎসাহ দেখে কে? নিজে খাইতে পায় না, সেই মুহূর্তে সে ছাত্রটির ভরণ পোষণের ভার গ্রহণ করিয়া বসিল। ইহাই তাহার কুলপ্রথা। টোলের ছাত্রের সকল প্রকার অভাব অনটন এতদিন তাহাদের টোল হইতে নির্বাহ হইয়া আসিয়াছে। বিদ্যার শিখিবার আশে যে আসিয়াছে, তাহাকে ফিরাইতে পারিবে না। মাস 2 মধ্যে দেখিলাম আরো 2-3টি ছেলে ছাত্র জুটলে। ইহারা একবেলা খায়, একবেলা খায় না। সিপাহীরা চাঁদা করিয়া মকাইয়ের ছাতু, আটা, চিনার দানা দেয়। কাছারি হইতে আমিও কিছু সাহায্য করি। জঙ্গল হইতে বাথুয়ার শাক তুলিয়া আনে ছাত্রেরা, তাহাই সিদ্ধ করিয়া হয়তো একবেলা কাটাইয়া দেয়। মটুকনাথেরও সেই অবস্থা। রাত 10টা-11টা পর্যন্ত মটুকনাথ শুনি ছাত্র পড়াইতেছে টোল ঘরের সামনে একটা হরিতকি গাছের তলায়। অন্ধকারে অথবা জ্যোৎস্নালোকে, কারণ আলো জ্বালাইবার তেল জোটে না। একটা জিনিস লক্ষ্য করে আশ্চর্য হইয়াছি, মটুকনাথ টোল ঘরের জন্য জমি ও ঘর বাঁধিয়া দেওয়ায় প্রার্থনা ছাড়া আমার কাছে কোনোদিন কোনো আর্থিক সাহায্য চায় নাই। কোনোদিন বলে নাই, আমার চলে না, একটা উপায় করুন না। কাহাকেও সে কিছু জানায় না। সিপাহীরা নিজের ইচ্ছায় যা দেয়। বৈশাখ হইতে ভাদ্র মাসের মধ্যে মটুকনাথের টোলের ছাত্র সংখ্যা বেশ বাড়িল। 10-12টি বাপে তাড়ানো, মায়ে খেদানো গরিব বালক বিনা পয়সায় অল্প আয়াসে খাইতে পাইবার লোভে নানা জায়গা হইতে আসিয়া জুটিয়াছে। কারণ এইসব দেশে কাকের মুখে এ কথা ছড়ায়। ছাত্রগুলিকে দেখিয়া মনে হইল ইহারা পূর্বে মহিষ চড়াইত। কারো মধ্যে এতটুকু বুদ্ধির উজ্জ্বলতা নাই, ইহারা পড়িবে কাব্য ব্যাকরণ। মটুকনাথকে নিরীহ মানুষ পাইয়া পরিবার ছুতায় তাহার ঘাড়ে বসিয়া খাইতে আসিয়াছে। কিন্তু মটুকনাথের এসব দিকে খেয়াল নাই। সে ছাত্র পাইয়া মহা খুশি। একদিন শুনিলাম টোলের ছাত্রগণ কিছু খাইতে না পাইয়া উপবাস করিয়া আছে, সেই সঙ্গে মটুকনাথকে ডাকাইয়া ব্যাপার জিজ্ঞাসা করিলাম। কথাটা ঠিকই। সিপাহীরা চাঁদা করিয়া যে আটা ও ছাতু দিয়াছিল তাহা ফুরাইয়াছে। কয়েকদিন রাত্রে শুধু বাতুয়ার শাক সিদ্ধ আহার করিয়া চলিতেছে। আজ তাহাও পাওয়া যায় নাই। তাহা ছাড়া উহা খাইয়া অনেকের অসুখ হওয়াতে কেহ খাইতে চাইতেছে না। তাই এখন কি করিবে পণ্ডিতজি? কিছু তো ভেবে পাচ্ছি না হুজুর। ছোট ছোট ছেলেগুলোকে না খেয়ে থাকবে। আমি ইহাদের সকলের জন্য সিধা বাহির করিয়া দিবার ব্যবস্থা করিলাম। 2-3 দিনে উপযুক্ত চাল, ডাল, ঘি, আটা। বলিলাম, টোল কি করে চালাবে পণ্ডিতজি? ও উঠিয়ে দাও, খাবে কি, খাওয়াবে কি? দেখিলাম আমার কথা সে আঘাত পাইয়াছে। বলিল, তাও কি হয় হুজুর, তৈরি টোল কি ছাড়তে পারি? ওই আমার পৈতৃক ব্যবসায়। মটুকনাথ সদানন্দ লোক, তাহাকে এসব বুঝায় ফল নাই।
সে ছাত্র কয়টি লইয়া বেশ মনে সুখেই আছে দেখিলাম। আমার এই বনভূমির এক প্রান্ত যেন সকলের ঋষিদের আশ্রম হইয়া উঠিয়াছে বটুকনাথের কৃপায়। টোলের ছাত্ররা কলরব করিয়া পড়াশোনা করে, মুগ্ধবোধের সূত্র আওড়ায়, কাছারি লাউ কামড়ার মাচা হইতে ফল চুরি করে, ফুল গাছের ডালপাতা ভাঙিয়া ফুল লইয়া যায়, এমনকি মাঝে মাঝে কাছারির লোকজনের জিনিসপত্র চুরিকে যাইতে লাগিল। সিপাহীরা বলাবলি করিতে লাগিল টোলের ছাত্রদের কাজ। একদিন নায়েবের ক্যাশ বাক্স খোলা অবস্থায় তাহার ঘরে পড়িয়াছিল। কে তাহার মধু সইতে কয়েকটি টাকা ও নায়েবের একটি ঘষা সোনার আংটি চুরি করিল। তাহা লইয়া খুব হৈ হৈ করিল সিপাহীরা। বটুকনাথের এক ছাত্রের কাছে কয়েকদিন পরে আংটিটা পাওয়া গেল। সে কোমরে ঘুঞ্চিতে বাঁধিয়ে রাখিয়াছিল। কে দেখিতে পাইয়া কাছারিতে আসিয়া বলিয়া দিল, ছাত্র বামার শুদ্ধ ধরা পড়িল। আমি বটুকনাথকে ডাকাইয়া পাঠাইলাম। সে সত্যই নিরীহ লোক। তাহার ভালো মানুষের সুযোগ গ্রহণ করিয়া দুর্দান্ত ছাত্ররা যাহা খুশি করিতেছে। টোল ভাঙিবার দরকার নাই, অন্তত কয়েকজন ছাত্রকে তাড়াইতে হবে। বাকি যাহারা থাকিতে চায় আমি জমি দিতেছি, উহারা নিজের ঘাম মাথার ঘামে পায়ে ফালিয়া জমিতে কিছু কিছু মকাই, চীনা ঘাস ও তরকারি চাষ করুক। খাদ্যশস্য যাহা উৎপন্ন হইবে তাহাতেই উহাদের চলিবে। বটুকনাথ এ প্রস্তাব ছাত্রদের কাছে করিল। 12 জন ছাত্রের মধ্যে 8 জন শুনিবা মাত্র পলাইল। 4 জন রহিয়া গেল। তাও আমার মনে হয় বিদ্যানুরাগের জন্য নয়, নিতান্ত কোথাও কোনো উপায় নাই বলিয়া। পূর্বে মহিষ চড়াইত, এখন না হয় চাষ করিবে, সেই হইতে বটুকনাথের টোল চলিতেছে মন্দ নয়। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। আসছিল এর 7ম পর্ব। নতুনদের মাঝে আমাদের এই গল্প পাঠটি ছড়িয়ে দিবেন। আশা করছি সবার কাছে আমাদের গল্প পাঠ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।